নিজের মতে নিজের পথের বাইরে গেলে মা বোন কেউ যে আপনাদের হাত থেকে রেহাই পায় না। তারপর যে আদর্শের কথা বলেন, এই আদর্শ বাংলাদেশে এগুলি বন্ধ করেন ভাই, এগুলি বন্ধ করেন। থেকে মনে হয় তো ঝগড়া করতে আসছেন অত কিছু নিয়ে, যদি ছাত্র দলে সেই ছেলে হয়ে যায় রাতের ভিতরে বহিষ্কার হয়ে যাবে। ওকে, আচ্ছা ভাই তাহলে আমরা এটা অন রেকর্ড যে এখানে আমি একটু নামটা বলি, এই লোকের নাম ইয়ামিন। যখন আপনারা ধরা খেয়ে গেছেন সবগুলো আপনারা করতেছেন, তখন এই অভিযোগের কথা। এটা তো আপনার ইমানের দায়িত্ব ছিল প্রথম করার। অবশ্যই এটা আমার ইমানের দায়িত্ব। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? সাদিক কায়েম, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজব অপতথ্য ছড়ানোর অভিযোগ আপনার বিরুদ্ধে এসেছে, এই অভিযোগে বলা হয়েছে 2024 সালের 5 আগস্টের পর থেকে ঢাবিকে কেন্দ্র করে বিভিন্ন গ্রুপ এবং পেজে উস্কানিমূলক, অশালীন এবং ভিত্তিহীন তথ্য আপনি ছড়িয়েছেন, এবং সেই সাথে আমানুল্লাহ আমান এতক্ষণ যেটি বলছিলেন যে যারা আসলে এই ধরনের অপতথ্য ছড়ায় তাদের সাথে আপনার ওঠা বসা এবং মেলামেশা সবকিছুই। এখন আপনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে বিভিন্ন ফেসবুক গ্রুপ এবং পেজে যে উস্কানিমূলক, অশালীন, ভিত্তিহীন তথ্য ছড়ানোর অভিযোগ করছে ছাত্রদল, এই অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি আপনার সাথে কোনো যোগাযোগ করেছে কিনা, তাদের সাথে কোনো কথা হয়েছে কিনা আপনার? আপনাকে ধন্যবাদ। স্টার নিউজের যারা দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। আমি একটু বিনয়ের সাথে আমানুল্লাহ আমান ভাইয়ের কাছে জানতে চাই, ছাত্রদল আমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে সে অভিযোগে একটু প্রমাণ দেখান। কিসের বেসিসে তারা যে অভিযোগটা দিয়েছে এবং বলেছে আমি বিভিন্ন ধরনের গুজব পেজ চালাই, ফেক পেজ চালাই, এবং তারা মানে একটা প্রমাণ দিতে পারবে কিনা আমি আমানুল্লাহ আমানকে একটু অনুরোধ করবো। উনি যে একটু আগে বললো, আমি চ্যালেঞ্জ করছি, একটা প্রমাণ সে দেখাতে পারবে না সম্পূর্ণ। হ্যাঁ, এখন বলি। আচ্ছা, তো আমরা গত 2 দিন আগে আমার ক্যাম্পাসের বড় ভাই আবিদ ভাই, তিনি ডাকসুর বিপি প্রার্থী ছিল, তিনি খুব চমৎকার বলছিলেন, হে বাংলাদেশ, হে ঢাকা বিশ্ববিদ্যালয়, আজকে আমি আপনাদের কাছে কিছু অল এভিডেন্স নিয়ে এসেছি। তো আমি যেহেতু বলেছেন অল এভিডেন্স নিয়ে এসেছে, তো এটা একটু ফ্যাক্ট চেক করা দরকার। তো সেই হিসাবে ফ্যাক্ট চেক করলাম, এবং তিনি দেখিয়েছেন ফয়সাল আহমেদ নামে একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়, তার আইডি হচ্ছে ডাকসুর সাবেক আবিদ ভাই হ্যাক করেছে। তো প্রথমত হচ্ছে কারো একটা আইডি হ্যাক করা, এটা সম্পূর্ণভাবে একটা অনৈতিক কাজ, একটা ক্রিমিনাল অফেন্স, সে কাজটা উনি করেছেন। আচ্ছা, তো যে আইডিটা তিনি হ্যাক করেছেন, ফয়সালের যে আইডিগুলো দেখেছেন, এর মধ্যে ডিও হচ্ছে আপনার ইনসাইডার নামে একটা পেজ, যে পেজ থেকে তিনি ফয়সাল 6 জুলাই 2024 সালে সে লাইভ করেছে। উনি যে পেজটা হ্যাক করেছে এবং দেখিয়েছে যে এই পেজটা ফয়সাল চালায়, সে আগে থেকেই ঘোষণা দিয়েছে যে এই পেজটা সে চালায়। সে 6 জুলাই 2024 এখান থেকে সে লাইভ করেছে, এরপর 5 আগস্টও সে এখান থেকে ছবি দিয়েছে, পুরো জুলাই জুড়ে এবং পুরো সময় জুড়ে সে এই পেজ থেকে বিভিন্ন সময় তার আপডেটগুলো সে দিয়েছে। একই সাথে ডিউ ইনসাইডারের নামে আরও কিছু ক্যাম্পাসের মধ্যে হচ্ছে অনেকেই পেজ খুলেছে। এই যে ডিউ ইনসাইডার আমি দেখাচ্ছি আপনাকে, ডিউ ইনসাইডার 5.0, ডিউ ইনসাইডার এবার বিভিন্ন। তো ডিউ ইনসাইডার এই পেজগুলো থেকে ক্রমাগতভাবে আমার বিরুদ্ধে অনেকগুলো হচ্ছে প্রপাগান্ডা গুজব ছড়িয়েছে। সেই গুজব আপনাদের একটা পেজ আমি দেখাই আপনাকে, ডিউ ইনসাইডার। এই পেজটার নাম ছিল প্রথমে পূর্ণতা, পরবর্তীতে হার্ড চয়েস, এরপর হচ্ছে জিয়া পলিটিক্যাল ইনফরমেশন হাব। জিয়া পলিটিক্যাল ইনফরমেশন হাব থেকে এটা হয়েছে এক্সপোজ বয়েস, এরপর ডিউ ইনসাইডার। এই পেজ থেকে অব্যাহতভাবে ডাকসুর জিএসএসএম ফরহাদের বিরুদ্ধে আপনারা দেখতে পাচ্ছেন অভিযোগ। চারিত্রিক দিক দিয়ে শিবির নৈতিক কর্মীরা সর্বোচ্চ নৈতিক চরিত্রের অধিকারী, পরকীয়া দ্বারা জামাত নিবে, শিবির নয়। এভাবে জামাতের আমির থেকে শুরু করে, এরপর আমাদের ডাকসুর উম্মে সালমা, জুমা থেকে শুরু করে বিভিন্ন জন, জামাতের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, শিবির নেতৃবৃন্দ, এবং আমার বিরুদ্ধে এই ডিউ ইনসাইডার এই পেজ থেকেই অসংখ্য হচ্ছে। যখন আবিদ বলল, আমাকে একটু বলতে দেন, আপনি বলেন এর আগে এইগুলি আপনার কোনো কিছু সামনে আনছে যে আপনাদের বিরুদ্ধে অভিযোগ এই বিষয়টা তো এটা আমরা ফ্যাক্ট চেক করতে পারি। আচ্ছা, আমাকে একটু বলতে দেন, আমি 30 সেকেন্ড বলছি। তারপর তিনি যেটা বললেন ওখানে সে আস্তার বাজার এবং হচ্ছে ডেইলি ইত্তেহাদ, এই পেজগুলো বলতে চাচ্ছেন যে আপনাদের বিরুদ্ধে একই ভাবে প্রপাগান্ডা ছড়ানো হয়েছে, এর সাথে কোনো সম্পর্ক নাই। আপনি বলতে চাচ্ছেন যে আপনার বিরুদ্ধে একই ধরনের প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। একটা প্রমাণ নয়, সম্পূর্ণ প্রপাগান্ডার ভিত্তিতে সে একটা দায় দিয়ে দাও। ওনাদের একটা গুণ আছে, আবিদ ভাইদের এবং হচ্ছে রাকিব ভাইদের, যে দায় দিয়ে দাও, সেই দায় দিয়ে দাও রাজনীতি আমরা কি সাথে দেখতে পেয়েছি। একই সাথে তিনি বলছেন ডাকসু কণ্ঠস্বর, এই যে ডাকসুর কণ্ঠস্বর, আপনি জানার চেষ্টা করেছেন ডিউ ইনসাইডার, ঢাবি কণ্ঠস্বর, যেটির বর্তমান নাম ডেইলি ডাকসু, এবং ডি অবজারভার, এগুলোর ওনার কারা এগুলো সম্পূর্ণ বের করার চেষ্টা করেছেন? বের করার চেষ্টা করেছি। এই পেজগুলো ছাত্রদল চালায়, আমার কাছে এভিডেন্সও আছে। ছাত্রদল চালায়? হ্যাঁ, ছাত্রদল চালায়। আমি নিজে এই পেজগুলোর বিরুদ্ধে অভিযোগ দিয়েছি। আমি কিছু পেজের বিরুদ্ধে যেগুলো অব্যাহতভাবে যখন প্রপাগান্ডা করছিল, সেই প্রপাগান্ডার বিরুদ্ধে আমি নিজেই
অনেকগুলো পেজ যারা হচ্ছে নারীদেরকে নিয়ে স্লেট শেমিং করছে, নারীদের অশ্লীলভাবে হচ্ছে এইগুলো ফেক বিভিন্ন ধরনের পটোকার তৈরি করছে, সেটার বিরুদ্ধে আমি ওই সময় থানায় অভিযোগ দিয়েছিলাম এবং আমি বলেছিলাম এই পেজগুলো যেন বন্ধ করা হয়। ছাত্রদল তো একই অভিযোগ করছে, তাদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াচ্ছে। আপনি বলছেন ছাত্রদল করছে, ছাত্রদল করছে, দেখেন ডাকসুর কণ্ঠস্বর, উনি যেটা বললো যে ডাকসু কণ্ঠস্বর, এই কণ্ঠস্বর থেকে আমার বিরুদ্ধে অনেকগুলো ফেক নিউজ, এবং ডাকসু কণ্ঠস্বরটা পরবর্তীতে হয়েছে দি ডেইলি ডাকসু, এবং এটা আমি দেখতে পাই আমান ভাইরা রেগুলার এই পেজ থেকে শেয়ার দেয়, যেটা থেকে অব্যাহতভাবে আমাদের বিরুদ্ধে এবং নারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা। আমি একটু আপনাকে হিস্ট্রিটা একটু দেখাই এটার। দেখেন ডাকসু কণ্ঠস্বর, এটা ছিল অগাস্ট 20, 2025, পরবর্তীতে এটার নাম করা হয় দি ডেইলি ডাকসু, এখন বর্তমান নেম চেঞ্জ করে করা হয়েছে দি ডেইলি ডাকসু। আপনি যদি যান ওখানে দেখতে পাবেন ছাত্রদলের সম্পূর্ণ পোস্ট, এবং আমাদেরকে নিয়ে ক্রমাগত মিথ্যা প্রপাগান্ডামূলক বিভিন্ন ধরনের হচ্ছে ফটোকার্ড, বিভিন্ন ধরনের অপতথ্য সেখানে ছড়ানো হয়। এবং একই সাথে আরেকটা খুব ইন্টারেস্টিং, যে এই বট পেজ এবং ক্যাম্পাসের মধ্যে প্রথম যার হাত ধরে শুরু হয়েছে সেটা হচ্ছে ছাত্রদলের হাত ধরে। ক্যাম্পাসের মধ্যে আপনারা জানেন হচ্ছে ডিপার্টমেন্ট অফ বাকশাল নামে একটা পেজ, যেখান থেকে অব্যাহতভাবে অন্তর্বর্তীকালীন সরকার যারা উপদেষ্টা ছিল তাদেরকে নিয়ে এবং ছাত্র নেতৃত্বদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে বিভিন্নভাবে অপতথ্য ছড়ানো হয়েছে। এবং এই পেজটা চালাতো ছাত্রদলের এজিএস পদপ্রার্থী ডাকসুতে যিনি ছিলেন মায়ের, সে, এবং এটা নিয়ে অনেকগুলো নিউজও হয়েছে। সেই নিউজগুলো আমি আপনাদেরকে দেখাতে পারবো, এই যে অনেকগুলো নিউজে আছে, সেই নিউজ লিঙ্কগুলো আমি আপনাদেরকে পরবর্তীতে দিতে পারবো। তো আমরা চাই এই ধরনের গুজব অপতথ্য সেগুলো বন্ধ হোক। এখন আমানুল্লাহ আমান, এই যে ছাত্র দলের পেজ, এটা এখন আপনাকে তো প্রমাণ করতে হবে এটা ছাত্র দলের পেজ না, আপনি আপনার ব্যাখ্যাটা দিবেন। উনি কিন্তু প্রমাণ করতে পারেন না যে ছাত্র দলের পেজ। শুনেন, আপনার আমি নাউজুবিল্লাহ বলে দিয়ে শুরু করি, কারণ হচ্ছে উনি যে অনেক স্টাডি করে আসছেন এটা বোঝা যাচ্ছে, কিন্তু এই স্টাডি করে আসার পরেও এটা যে ছাত্রদল চালায় এটা প্রমাণ করতে উনি যথেষ্টভাবে ব্যর্থ হয়েছেন। কারণ হচ্ছে এই যে কয়েকটা কথা বলো না যে ছাত্রদল ওনাদেরকে নিয়েও পোস্ট দেয়, এটা হচ্ছে যে ছাত্রদল এবং তাদের বিরোধী মতের কেউ কথা বললে সেটাকে যে অব্যাহতভাবে তারা ব্যাশিংয়ের মধ্যে রাখে, সেই ব্যাশিংটার একটা মানে যে যৌক্তিক সেই লিগেসি তৈরি করার জন্য ওনাদের নিয়ে মাঝে মাঝে দুই একটা কথা ওখান থেকে পোস্ট করে নিজেরাই আর কি। এটা যে জামাত শিবির করতে অভ্যস্ত এ বিষয়ে এটা বাংলাদেশের মানুষ জানে, যে এটা নিয়ে তো আমাদের বিরুদ্ধেও কথা হয়, মানে আপনাকে 50 বার গালি দিয়ে তাদের মনে করেন কোনো একজনকে নিয়ে একবার গালি দিবে, আমার বিরুদ্ধে 50 বার ক্যারেক্টার অ্যাসাসিনেট করে তাদের কোনো একজন নেতাকে দিয়ে একটা কথা বলে, সেটাও জাস্টিফাইড হট করার চেষ্টা করছে এমনটা বলছে। অ্যাবসলিউটলি। এবং সেটা ওনাকে যদি প্রশ্ন করে আপনি দেখান আপনাদেরকে নিয়ে কি বলছে, এবং ওই ভাষাগুলি দেখেন, ওই শব্দ চয়ন দেখেন, এবং আমাদেরকে নিয়ে যেগুলি করা হয় সেই শব্দ চয়নগুলি দেখেন। 5ই আগস্টের পর থেকে এই যে বট শব্দটা, গুপ্ত শব্দটা, অপরাজনীতি, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এইটা তো উৎপত্তি হয়েছে তাদের হাত ধরে। আমার ভাই যদি দেখতে চাইছে এই যে জিয়া বটফোর্স থেকে আমাকে নিয়ে কি অশ্লীল ভাষায় কোন জিয়া বটফোর্স থেকে না, বাংলাদেশের এই যে হাজার হাজার বট আইডি, এই বট আইডির জনক, ধারক, বাহক, লালন করতে হচ্ছেন ভাই আপনারা। এত বড় মিথ্যা কথা ভাই বললেন, আর গজব করবেন, এত বড় মিথ্যা কথা বললেন, এগুলি বাদ দেন। মনে করেন এই যে মানুষের ক্যারেক্টার অ্যাসাসিনেট করার জন্য নিজের মতের, নিজের পথের বাইরে গেলে মা বোন কেউ যে আপনাদের হাত থেকে রেহাই পায় না, তারপর যে আদর্শের কথা বলেন, এই আদর্শ বাংলাদেশে এগুলি বন্ধ করেন ভাই, এগুলি বন্ধ করেন। মনে হয় তো ঝগড়া করতে আসছেন অত কিছু নিয়ে, কিন্তু যথার্থ তো কোনো প্রমাণ দিতে পারলেন না। প্রমাণ তো আমি দেখাই, আপনাকে নিউজ লিংক দেখাতে পারি। এগুলি সব আপনারা চালান, এগুলি আপনি শুনে, আপনি ডাকসুর ভিপি না, আপনি ডাকসুর ভিপি, এই কয় মাসে এগুলি যদি আপনার কথা অনুযায়ী যে আপনাদের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এগুলি ব্যবহার করে, আপনি ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে কোনো কথা বলছেন কিনা? আমি লিখিত অভিযোগ দিয়েছেন, যখন আপনাদেরকে, যখন আপনারা ধরা খেয়ে গেছেন, সবগুলো আপনারা করতেছেন, তখন এই অভিযোগের কথা। আমান ভাই, এটা তো আপনার ইমানি দায়িত্ব ছিল প্রথম করার, অবশ্যই এটা আমার ইমানি দায়িত্ব, এবং সেই ইমানি দায়িত্ব থেকে আমি নিজেই সাইবার সিকিউরিটি যে টিম আছে পুলিশের, সেখানে গিয়ে আমি লিখিত অভিযোগ দিয়েছি, শাহবাগ থানায় অভিযোগ দিয়েছেন। একই সাথে সাদিক কায়েম নিয়ে কথা হতো, এই যে আপনাকে নিয়ে তো গান রচনা করে দিয়েছে যে মিম পেজ দেখে মনে করেন যে আপনি মিম পেজের বিরুদ্ধে যখন আপনি অভিযোগ করবেন, আমার বোনকে নিয়ে যখন সাইবার বুলিং করবেন, মিথ্যা অপতথ্য অপবাদ দিবেন, সুতরাং এটা তো আমার দায়িত্ব এটা অভিযোগ করা, যেটার মাধ্যমে মানুষকে হচ্ছে আমার বোনকে শ্লীলতাহানি করা হচ্ছে। সুতরাং এই জায়গায় আমরা জিরো টলারেন্স। এগুলি মুখস্থ অভিযোগ দিয়ে আপনি আসলে দায় এড়াতে পারেন কি? আপনি তো এই মুহূর্তে ভিপি রয়েছেন, ভিপি হিসেবে কাজ করছেন, তো কি অ্যাক্টিভ অ্যাকশন আপনি নিয়েছেন যেটি দেখে আমরা বলতে পারি যে ভিপি হিসেবে আপনি কাজটি করেছেন, এটির ফলাফল এসেছে? এটা তো দেশের জায়গা থেকে, দেশে তো আইন আছে, এখন আমি তো আইন হাতে তুলে নিতে পারবো না, দেশের আইন অনুযায়ী আমাকে আগাতে হবে। তো সেই জায়গা থেকে যতগুলো এভিডেন্স ছিল এবং যে বট পেজগুলো ছিল যেগুলো থেকে অব্যাহতভাবে, যেমন ডিপার্টমেন্ট অফ বাকশাল বললাম, আমার ডাকসু, আমার চাকসু, কাঠের কেল্লা, ন্যাশনালিস্ট ডেটা, রোমারি, এরপর ন্যাশনালিস্ট ইনসাইডার, মোল্লাদেশ, এভাবে অনেক আমি বলতে পারবো। 8-10টার কথা বলছেন না, আপনার সংখ্যা এত মিলিয়ন মিলিয়ন, এটা তো মুখস্থ করতে পারবেন না। আপনি তো শুধু এই ঘটনায় মামলা করেন, আপনি ইয়ারকির নামে, বঙ্গরার নামে মামলা করেছেন, মিম পেজের নামে, এটা বলেন। এভিডেন্স সহ জমা দিয়েছি থানায় এবং বলেছি এগুলো আপনারা চেক করেন,
অব্যাহতভাবে নারীদেরকে নিয়ে স্লেট শেমিং করা হচ্ছে, প্রপাগান্ডা করা হচ্ছে, এগুলো এটা সবার দায়িত্ব। আমি একই সাথে ছাত্র দল থেকে শুরু করে সকল ছাত্র সংগঠন আহ্বান করেছি এই জায়গায় আমাদের জিরো টলারেন্স, যারা নারীদেরকে নিয়ে স্লেট শেমিং করে, জি। যারা হচ্ছে অশ্লীল ভাষায় এই কাজগুলো করছে, আপনাকে তাদেরকে zero কোনোভাবে tolerance আসলে ছাড় দেওয়া বুঝতে উচিত না। পেরেছি। ওনাকে একটা প্রশ্ন করি, এটা তো বাংলাদেশের শেষ হওয়া দরকার। বলেন। আপনাকে একটা প্রশ্ন করি, আপনি মনে করেন আমি এখন কথা বলতেছি না, স্টার টেলিভিশনের আপনাদের ফেসবুক যে পেজটা এখানে প্রচার হচ্ছে, আপনি গিয়ে দেখবেন যে আমি হাজার হাজার গালি খেতেছি এই মুহূর্তে, আমার মাটা সব সহ আর কি, এবং সেখানে প্রত্যেকটা ঢুকে দেখেন আপনি এর অধিকাংশই ওনাদের আদর্শে লালিত পালিত, এবং এখন আবার আরেকজনকে বিক্রি করে, সেটা হচ্ছে শরীফ বিন ওসমান হাদি। এই যে বট আইডিগুলি, যেগুলি মনে করেন বট আইডি তো এক প্রকার যারও সন্তানের মতো, কারণ এদের তো কোনোই নেই, ঠিক আছে, এইডি দিয়া এই যে শরীফ ওসমান হাদির হাত জাগানো অব্যাহতভাবে, এবং শতভাগ আইডি বিলংস টু দ্য শিবির, এবং দেখবেন অন্যান্য পোস্টগুলি তারা শিবিরকে নিয়ে পরিচিত। না, এটা আমি প্রতিবাদ করব। মিলিয়ন মিলিয়ন পোস্ট না, না। তারা অস্বীকার করছে। ওইটা ভাই কেন আপনি- অস্বীকার করেন? না, 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 থামানোর ব্যবস্থা করেন না। না হলে না ভাই, আপনি গিয়ে থামানোর ব্যবস্থা করেন। এটা আপনি check করেন। আমি একটু বলি, আপনারা না, না, আপনি না, যেটা তুলছেন যে ওসমান হাদির ছবি লাগিয়ে আপনাদেরকে গালি দিচ্ছে, এটা সত্যি আপনি এখন এটা- ঢুকেন, না, আপনি না, এটা বলুন, এটা আমি বলুন। স্বীকার করে আমি নিচ্ছি। challenge আমি করবো না, দেখুন, আমি আমি জাস্ট বলছি আপনারা যে এটাকে পরবর্তীতে বারবার হাদি ব্যবসা বলছেন, এটা কি জাস্টিফাইড কিনা, বা শরীফ ওসমান হাদির প্রতি আপনারা দেখ ভাই, জুলুম আমার করেন ভাই নাকি? জাহিদ ভাই একটা পয়েন্ট পাইছে। না, না, না। এরা না, না, আমি কিন্তু কিছু কমেন্ট দেখছি, আমি আপনার কথা শুনে আমি আসলে ফেসবুক ইউটিউব থেকে আমি ওপেন করলাম, আমি দেখছি বালু ট্রাক সরাতে হবে আগে, খাম্বা, আচ্ছা বট বাহিনী, আর কি তোমার নেতা একদিকে গ্যাসের দাম বাড়িয়ে অন্যদিকে কার্ড দেয়, খাম্বা তো কারেন্ট থেকে, মানে এরকম এগুলি সব মাশাআল্লাহ। আমাদের একটা ছেলে দেখেন ওনাদেরকে নিয়ে গালি দিচ্ছে কিনা, এই যে ভাই, ঠিক আছে, মানে আমাদের আমান ভাই, ছেলেরা শুনেন, এই যে হচ্ছে যে বট পেজের যে Department admin, of বাকশাল মায়ের Department of চালাইতে বাকশাল হবে। মায়েরদেরকে মায়ের আপনারা যদি Department of নিয়ন্ত্রণ বাকশাল করতে চালাইতে পারেন, হবে। না, ওনার এই যে কাছে আপনি প্রমাণ বললেন আছে একটু নাকি? আগে, না, এটা আমি একটু আগে, এই যে জি, বট বলেন। পেজ, বিভিন্ন ধরনের যে নারীদের সিলেকশন, এটা অটো বন্ধ হয়ে যাবে, এগুলো একটু বন্ধ করেন। এই যে রিপোর্ট অফ বাকশাল থেকে শুরু করে এই পেজে অ্যাডমিন অসংখ্য নিউজ হয়েছে। সংগ্রহ করে আছেন স্টাডি করে। না, না, study না ভাই, যেটা fact- মিলিয়ন ভাই, যেটা fact মিলিয়ন এটা। মিলিয়ন বাংলাদেশে। ওইটা তো হচ্ছে চালায় দেওয়া ভাই, দায় দিয়ে দেওয়া, দায় দিয়ে দেওয়া ছাড়া আমরা আর কিছু দেখছি না। জাহিদ হাসান, না, আমি জাহিদ একটু হাসান, জাহিদ হাসান, আমি আপনার কাছে আমি একটু আসতে চাই। conclude করি। পরবর্তীতে অনেক বেশি সময় দিন। শাহবাগে যদি ধরলো, শাহবাগে যে কটা ছিল শিবিরের ওদিন হাতে হাত ধরা গেছে, আপনি দেখেন না যে 15-20টা আইডি একজনের এসে হ্যাঁ, দেখছি। নিজেকে বলছে আমি শিবির নেতা। আপনি ছাত্র দলের একটা এরকম উদাহরণ দেখাতে পারেন? অবশ্যই কোথাও ভাই। দেখাতে পারবেন? ধরার পরে মনে করেন যে সাদিক কায়েমের মনে হয় নাই, আপনি শিবিরের অনেক সিনিয়র নেতারা ভাই, খুঁজেও এই যে দেখেন যে এক আইডিতে মনে করেন আমান ভাইদের যে বট লগিং এই যে আরো কিছু তথ্য একটু প্রমাণ দেখেন, আসছে। হ্যাঁ, যে কাঠের কেল্লা, তাদের মানে রুচিটা একটু দেখেন, কি পরিমাণ বডি শেমিং নারীদেরকে নিয়ে আমাদের ডাকসু ওই তো নেতৃত্ব আপনি থেকে তো কাঠের শুরু করে, কেল্লা আর বাঁশের এবং কেল্লার আমরা মধ্যেই আশা আছেন। করেছিলাম আমি তো আপনাদের সংখ্যাটা বলছি ডাকসুর মিলিয়ন যিনি ভাই। বিপদ প্রার্থী, মিলিয়ন, মিলিয়ন। ওনাকে সবাই রেসপেক্ট করে আবিদ ভাই, তিনি জামাতের যিনি আমির, তাকে বলেছেন সাদা শয়তান। ভাষাকে তারেক রহমানকে আপনারা যা বলছেন, আপনারা যা বলছেন, দায়িত্বশীল পর্যায়ে ছাত্র দলের আপনারা জায়গায় অন্য কোনো শিবিরের সংগঠন হইলে বাংলাদেশ অনেক কিছু হইতো। আমরা ধৈর্য অব্যাহতভাবে এই যে প্রপাগান্ডা, পরিচয় এবং দিচ্ছি। ভাই একটু আগে যেটা বলছে, আচ্ছা। শাহবাগ থানায় আবিদ ভাই ওই একজনের ফোন ধরার পরে লাইভে আসছে, এবং লাইভে আসার পরে যে লোকটাকে ধরছে, দেখা গেছে সে কিশোরগঞ্জ জেলার যিনি হচ্ছেন বিএনপির এমপি পদপ্রার্থী ছিল, সে তার পেয়ে চালায়। আচ্ছা, এমন লোকে ধরছে, তাদের বট ফোর্সের লোককে ধরে বলতেছে তারা বট পেজের অ্যাডমিনে ধরছে, তাদের লোকে। সেই ছেলে আত্মস্বীকৃত শিবির, আপনি আবার না, না, আত্মস্বীকৃত কিভাবে ভাই? আপনি তার আইডি থেকে আমি বানাই দিলেন। না, 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 এখন যেন না, গুজব আর শিবির করে, সে বলতেছে আমি আপনারা- শিবির করি, তারপর তার আইডি থেকে 14-15টা ই পাইলো। আচ্ছা, আপনারা সে আবার এতক্ষণ যেটা কিশোরগঞ্জের বলছেন সেটা হচ্ছে রাষ্ট্রের মধ্যে নিয়ে গুজব, অপতথ্য ছড়ানোর যে অভিযোগ, সেগুলো নিয়ে পাল্টাপাল্টি বাদানুবাদ চলছে। এই পর্যায়ে আসলে ক্যাম্পাসগুলোতে আমরা ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে যে হাতাহাতি এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে, এদিকে আসতে চাই। বাকযুদ্ধ তো অনেক হলো, এবার আসলে সংঘর্ষের খবরে জাহিদ হাসান, এক প্রেস বিজ্ঞপ্তিতে আপনাদের সংগঠন ছাত্রশক্তি জানিয়েছে যে একটা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শাহবাগ থানার ভেতরে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে, সেটির খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকরা ছাত্র দলের হামলার শিকার হন। আপনারা এই কথা বলেছেন। ঘটনাটিকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় ছাত্র শক্তি। এখন ছাত্র শিবির দাবি করছে যে ডাকসু নেতৃবৃন্দের ওপর হামলা করেছে ছাত্র দল, কিন্তু আপনারা বলছেন ছাত্র দল এবং ছাত্র শিবির তারা একজন একজনের সাথে সংঘর্ষ করছে এবং মারামারি করছে। তাহলে আপনারা এই ঘটনাটাকে দুই পক্ষের সংঘর্ষ বলতে চাচ্ছেন, এটাই তো? মানে আসলে কেউ কারোর উপর হামলা করেনি, এটা সংঘর্ষ ছিল। আচ্ছা, আমি একটু বলি, আমি কথা বলার সুযোগ পাইনি, আপনাকে ধন্যবাদ। এবং আমি আপনার মধ্যে আরজ করে শুরু করি যে ওনারা দুজন যেটা শুরু করছে, আমাকে একটু সময় দিয়েন। মানে ওনারা যেটা শুরু করছে, মনে হচ্ছে ওনারাই পুরো টাইমটা কথা বলবেন, আমাকে একটু দিন, আমাদের তো কোনো প্রপোজিশন আছে এখানে। আচ্ছা, আমি একটু ওনাদের ওই কথাটা একটু কনক্লুড করি। সেটা হচ্ছে, আমরা দেখলাম যে শিবিরের আইটি সম্পাদক, মানে যিনি ঢাকা ইউনিভার্সিটির আইটি সম্পাদক হাসানুল বান্না, যিনি একই সঙ্গে বিজয় কেতনের ভিপি, তিনি এরকম অনেকগুলো পেজকে অপারেট করেন। ইভেন ছাত্রদলের যিনি এজিএস প্রার্থী, ডাকসুর যিনি এজিএস প্রার্থী ছিলেন, তিনি ডিপার্টমেন্ট অফ বাকশাল পেজ চালান।
এরা এখন আমানুল্লাহ আমান ভাই যদি বলে আই ডোন্ট নো, এটা তিনি পার পাইতে পারেন, এটা বহু আগে প্রমাণ হয়ে গেছে, সেটা 1 বছর আগের কাহিনী। তার মানে আমি যেটা একটা মৌলিক জায়গায় বলতে চাই সেটা হলো যে বাংলাদেশের এখন সরকার দলীয় যাদের 213টা সিট, জামাত ইসলামের 68টা সিট, তাদের ছাত্র সংগঠন এবং 213 সিটের ছাত্র সংগঠনের তাদের ছাত্র রাজনীতির এত বেহাল দশা যে তাদের আইটি সম্পাদক এবং এইচএস প্রার্থী ফেসবুকে পেজ চালায়। মানে যেনবা পৃথিবী এত পিছায় রয়েছে যে আইটি সম্পাদকের কাজ হবে ফেসবুক অপারেট করা। পৃথিবী কই আগায় গেছে, পৃথিবী এর যুগে পদার্পণ করে ফেলছে, আইটি সম্পাদক কি করে ফেসবুক পেজ চালায়। আর একজন এইচএস প্রার্থী যে করবে রাজনীতি, যে এই সমাজের জন্য ক্যাম্পাসের জন্য পলিটিক্যাল ম্যানিফেস্টেশন করবে, সে আবার গিয়ে ডিপার্টমেন্ট অফ বাকশাল চালায়। তো এদের যদি রাজনীতির অভাব পড়ে, ছাত্রদল এবং ছাত্র শিবির যদি মনে করে তাদের কোনো কাজ নাই, তাদের আইটি সম্পাদক দিয়ে এইচএস প্রার্থী দিয়ে ফেসবুক পেজ চালিয়ে দেবো, আমাদের কাছে আসবে, আমরা তাদেরকে রাজনৈতিক কর্মসূচি দিব। কিন্তু ছাত্র সংগঠন দুইটার এত বেহাল দশা, এবং এটা আসলে বাংলাদেশের ছাত্র রাজনীতির জন্যই সংকট যে প্রধানতম দল সরকারি দল এবং বিরোধী দলের ছাত্র সংগঠনের শীর্ষ নেতাদের কাজ হচ্ছে ফেসবুক পেজ চালানো। কারণ আমাদের আসলে মতো ছাত্র রাজনীতির যে সংস্কার এবং ছাত্র রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যকার যে সংস্কার, এইখানে একটা করা প্রয়োজন। উনি বললে এক রাত বলতে পারবে যে আপনারা এতগুলো পেজ চালান, সাদিক ভাইয়ের এবার দিলে সেও বলতে পারবে যে আপনারা এটা করছেন, আপনারা এইভাবে স্লার শেমিং করছেন, বুলি করছেন। কিন্তু সমস্যাটা এখানে না, সমস্যা হচ্ছে কোনোভাবেই একটা ছাত্র সংগঠনের তার কাজ কি ফেসবুকে পেজ চালানো। ধরেন ওই পেজগুলোতে কী হয়েছে, ধরেন কিছু মিসকোড আছে, আবার কিছু কোটও আছে। ধরেন যে আমরা আজকে এখানে টকশো করছি না, আমি কিছু বলবো, সাদিক ক্যাম ভাই কিছু বলবেন, আমানুল্লাহ আমান ভাই কিছু বলবেন, এইটাকে তারা বলবে যে জাহিদ হাসান এটা বলছেন, সাদিক ক্যাম এটা বলছেন। এটা তো নিউজ এজেন্সির কাজ, এটা তো স্টার নিউজ দিবে। আপনারা আমাদের যারা ফটোকার্ড দিবেন না, আমরা কোথায় কি প্রেস ব্রিফিং করি, আপনারা সেটা দেন না। তো একটা ছাত্র সংগঠনের কাজ কি নিউজ এজেন্সি চালানো নাকি? ফেসবুকে এরকম হাজার হাজার পেজ খুলে রাখা, এবং শুধু ডিউ ইনসাইডার না, এরকম ধরেন অন্য ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চিটং, প্রত্যেকটা জায়গাতে এরকম ইনসাইডার আছে। এটা তো ছাত্র সংগঠনগুলো চালায়, ছাত্র শিবির চালায়। এবং এইটা যখন চালায়, মানে এটাতে অনেক মিসকোড করে, সেটা বলছি না, চালায়। এবং এটা তো তাদের কাজ না, সে চালাইতে পারে ইসলামী ছাত্র শিবিরের অফিসিয়াল পেজ। তো আমি যেটা বলতে চাইছি যে ছাত্র সংগঠনগুলো যদি নিউজ এজেন্সির দায়িত্ব কাজে তুলে নেয়, তার মানে তাদের রাজনীতি নাই, রাজনীতির দিকে মনোযোগ দেওয়া উচিত। 1 নম্বর, আপনি যেখানে আসলেন যে শাহবাগ থানার মধ্যে যে সংঘর্ষ, সাংবাদিকদের উপর হামলা, আমি আমান ভাইয়ের কথা থেকে শুরু করি। আমান ভাই বললেন একজন ব্যক্তি ধরা পড়ছেন, তাদের দিক থেকে দাবি সে শিবিরের কর্মী, শিবিরের দিক থেকে দাবি ও নিজে বলছে সে বিএনপির কর্মী। এই তো এখন না সে ভুক্তভোগী যে নিজে বলছে শিবির করি। এখন ব্যাপারটা হইতেছে যে দেখেন এই ব্যক্তির উপরে হামলা হয়েছে। এখন আমি আপনাদের বলি, যদি সে 12টা পেজ চালায়, ধরে নিলাম সে 12টা পেজ চালায়, সে বিএনপি কি ছাত্রদল কি শিবির, আমি এই ডিবেটে যাচ্ছি না, 12টা পেজ চালাইলে ছাত্রদল তার উপর হামলা করতে পারে কিনা, এটা জাস্টিফাইড কিনা। আবার আপনি 12টা পেজ চালানোর জন্য তারা আবার করছে কি ওই লোকদের উপর তো হামলা করছি যে এই দুজন ব্যক্তি 10টা 12টা পেজ চালায়, সে যাই হোক, সে বাংলাদেশের নাগরিক, সে সিটিজেন, একজন সিটিজেনের উপর আপনি এরকম হামলা করতে পারেন না এবং সেটাকে জাস্টিফাই করতে পারেন না। এবং এইটা শুধু ধরে করা হলো কি, সেখানে সাংবাদিক নেতৃবৃন্দের উপর হামলা করা হলো, সাংবাদিক সমিতির সভাপতি, সেক্রেটারি সহ 10 জনের বেশি সাংবাদিকদের উপর হামলা করা হলো। শুধু সেটাই না, এর আগের রাতে বিজয় 71 হল সামনে যে উত্তেজনাকর অবস্থা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের সামনে উত্তেজনাকর অবস্থা, সেইখানে আমরা দেখলাম যে একাধিক সাংবাদিককে হেনস্থা করা হয়েছে এবং ছাত্রদলের এটার কোনো গিল্ট নাই। আপনি দেখেন মুহসিন হলের সাংস্কৃতিক সম্পাদকের কান ফেটে গেছে। এবং আচ্ছা, এই যে ছাত্রদল ছাত্র শিবিরের যে মুখোমুখি সংঘর্ষ, এর কারণ কি আপনার কাছে মনে হয় যে ক্যাম্পাসে আধিপত্য বাড়ানোর চেষ্টা বা আধিপত্য নিয়ে কারাকারি, এটি কি আসলে অবশ্যই কিনা? আপনি এটাকে কোনোভাবেই ধরেন গত 2 বছরে মানে আফটার গণঅভ্যুত্থান আমরা অনেক মব দেখছি, আমরা মাজারে হামলা করতে দেখছি, আমরা মৃত লাশ উঠায় পড়ায় ফেলতে দেখছি, সর্বশেষ কুষ্টিয়াতে একটা মাজারে দরবারে হামলা করে সেখানে পীরকে মারা ফেলতে দেখছি। তো এগুলো প্রত্যেকটা মব, এটা ইন্টারিম গভর্নমেন্টও প্রতিহত করতে ব্যর্থ হয়েছে, বিএনপি ব্যর্থ হচ্ছে। কিন্তু শাহবাগে যেটা হলো, চট্টগ্রাম সিটি কলেজে যেটা হলো, পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে যেটা হলো, এইটাকে আপনি বাইরের যে অনেকগুলো মব, সেই মব বলে ব্যাখ্যা করতে পারবেন। এই প্রত্যেকটাই ক্যাম্পাসগুলোতে আধিপত্য বিস্তারের জন্য করা হয়েছে। আপনি একবার ভাবেন, চট্টগ্রাম সিটি কলেজে যেখান থেকে শুরু, যে একটা লাইন লেখা ছাত্র রাজনীতি এবং ছাত্রলীগ নিষিদ্ধ, এরকম একটা লাইন, আমার তো শব্দ এদিক ওদিক হইতে পারে। এই যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের আলোচনা, এটা শুধু চিটং সিটি কলেজে হয় নাই, এটা বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাস হয়েছে, শুধু গ্রাফিতি লিখে হয় নাই, মিছিলের পর মিছিল হয়েছে। আমরা দেখি সেখানে ছাত্র শিবিরের সংশ্লিষ্টতা আছে। আচ্ছা, তো তাহলে কি ছাত্র শিবির ছাত্র রাজনৈতিক সংগঠন না? এখন যে ডাকসুস কেরিয়ার সম্পাদক আমার বন্ধু মানুষ মাঝার, এবং মাঝারের উপরে দেখলাম ছাত্রদল হামলা করছে, আমি হামলা নিন্দা জানাই বলতেছি। আচ্ছা, ছাত্র ভাই আমি শেষ করি, মাঝারকে দেখলাম যে ছাত্র রাজনীতি শেষ করার মিছিলের অগ্রভাগে, এবং সে দেখলাম পরে ছাত্র শিবিরের কোন একটা পদে আছেন। তো ছাত্র শিবির কি ছাত্র রাজনৈতিক সংগঠন না? তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার জন্য আলাপ করেন। আবার ধরেন মজাটা কি, আমানুল্লাহ আমান ভাইরা বলছেন যে জোবায়ের আল মোসাদ্দেক গত 1-1.5 বছরে ক্যাম্পাসে বহুগুলো মব করছেন।
বলছি না সত্য হ্যাঁ মব করছেন, এটা বলছেন, আপনাকে আমি কোট করলাম। ইভেন জোবানার মোসাদ্দেক ক্যাম্পাসে এই স্লোগান দিছে, চাঁদাবাজি করে 3টি দল, লীগ, শক্তি, ছাত্র দল, শক্তি মানে ছাত্র শক্তি, এবং যেই ভিত্তিতে, যেই ঘটনার ভিত্তিতে বলছে সেটা পরে মিথ্যা প্রমাণিত হয়েছে, সেটা আমরা লিগ্যাল নোটিস জাহিদ হাসান আবার উত্তরটা নিয়ে নি আমি ঘটনাটি আনছি। সাদিক কায়েম, আপনি শেখ তাসনিম আফরোজ ইমির যে ঘটনাটি ঘটলো, যে ঢাবি শিক্ষার্থীকে আটকের প্রতিবাদে শাহবাগ থানার সামনে ডাকসু প্রতিনিধি ইমিকে হেনস্থা করে থানায় দিল, তখন আপনার ভূমিকা কেমন ছিল? আপনার ভূমিকাটা জানতে চাই। যে ছাত্র শিবিরের একজন কর্মীকে থানা আটক করলো, ডাকসু নেতাদের সাথে ছাত্র দলের নেতা কর্মীদের হামলার ঘটনায় আপনাদের ভূমিকা কি একই রকম ছিল কিনা? মানে বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকম ভূমিকা দেখি, তো এই জন্য জানতে চাচ্ছি। ওই সময় গিয়ে হচ্ছে ছাত্রদল এবং ছাত্র শক্তি, ছাত্র শিবিরের এবং হচ্ছে আমরা ডাকসু প্রতিনিধিরা গিয়েছিল, কিন্তু এইভাবে কারো উপর হচ্ছে আমরা এইবার যেভাবে আমাদের সাংবাদিক একজন বোন, আপনি তখন জান না কি লেগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেয়ের উপর এরকমের মব তৈরি করলো, তখন সে নিজে তো ওখানে মব তৈরি করেছে, সে নিজে ওখানে যারা গিয়েছে তাদের উপর হামলা করেছে, তার নেতৃত্বে যারা ছিল এতগুলি ছেলের হামলা করেছে, ওখানে হামলা করেছে, আমরা দেখতে পেয়েছি। সে যখন মাইকে শেখ মুজিবের ভাষণ চালাচ্ছিল, না শেখ মুজিবের ভাষণ যখন চালাচ্ছিল, আল্লাহ দেখতেছে, তারপর যারা ছিল তারা কিন্তু তার উপর হামলা হয়েছে, তারা আশেপাশে যারা ছিল তাদের মাধ্যমেই। এখন আমাদের যে অবস্থা, কয়েকদিন জামাতের প্রোগ্রামে বক্তৃতা দিয়েছেন, এটা একটু বলেন না শুনি। আমি ক্যাম্পাসের মধ্যে না, আমার পলিটিক্যাল এজেন্সি থাকতে পারে, আমার ভাই না দাঁড়িয়ে বলার জন্য আমার পলিটিক্যাল এজেন্সি থাকতে পারে, সেটা আমি ক্যাম্পাসের বাইরে যেখানে গিয়ে আমি বলতে পারি, কিন্তু ক্যাম্পাসের মধ্যে আমি একটা দিনের জন্য ক্যাম্পাসের মধ্যে আমি শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করে, সেটা হচ্ছে আমার মূল কাজ। ও বাইরে আপনি যা করেন, আপনি কোনো জবাবদিহিতার মধ্যে আসতে পারবেন না। আমি ক্যাম্পাসের শিক্ষার্থীদের স্বার্থ যদি আমি বাস্তবায়ন করতে পারি, আমি একটু বলি, আপনি তো বলছেন যে আপনি কি করছেন, আপনি অনেক কিছু বলতে দেয়া নাই, আপনি অনেক কিছু বলছেন, যা লেখা আছে সবগুলো আমরা মেনে নিলাম। আপনাদের ইশতেহারের প্রথম 3টা কাজের একটা আপনারা করেন নাই। আপনাদের ইশতেহারের প্রথম কাজ ছিল যে আপনারা ডাকসুকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করবেন। 7 মাস হয়ে গেছে আপনারা ডাকসু হয়েছে, হয় না, এক নম্বর। আপনাদের দ্বিতীয় ইশতেহার যে 15ই জুলাই যারা হামলা, আরো কিছু ছিল, একটা লাইন ছিল যে 15ই জুলাই ছাত্রলীগে যারা হামলা করছে ক্যাম্পাসে তাদের বিচার হবে, হয় নাই। ইভেন ওটা ডকুমেন্টেশন হয় নাই। 3 নম্বর ছিল আপনারা আবাসন ভাতা নিশ্চিত করবেন, হয় নাই। আমি জাস্ট প্রথম 3টা বললাম, আমার কাছে এখানে আরো অনেকগুলো আছে। প্রথম 3টা বলছেন, আমার একটু বলতে দিয়ে না, সব বলতেছে আর কি। তো এই প্রথম 3টাই হয় নাই। আমি জানি ভাই, আমি বলি, একাডেমিক ক্যালেন্ডার ভুক্ত করার জন্য ডাকসুর যে দ্বিতীয় কার্যনির্বাহী সভা হয়েছে, সেখানে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক ক্যালেন্ডার কমিটি আছে, সেখানে অলরেডি তালিকাভুক্ত হয়েছে এবং দ্রুত এটা হচ্ছে আপনার নোটিশ আকারে এটা পাবলিশ হবে। এটা উনি জানেন না জেনে যদি আপনি 7 মাস পরে এসে এই যে দীর্ঘসূত্র দেখাচ্ছেন, না দীর্ঘসূত্রতা না, এটা আমরা এটা প্রথম আমার দ্বিতীয় কার্যনির্বাহী মিটিং এটা সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। এটা আমাদের কমিটমেন্ট ডাকসুকে একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করা। এখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি আমরা, আপনি সেটা বাইরে বলছেন একবারও, আপনি অনেকবার বলেছেন, সেটা যদি আপনি না জানেন, আচ্ছা আমি তো আমান ভাই জুলাই ছাত্রলীগ যে সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে, প্রত্যেকের তালিকা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিয়েছি। এটা নিয়ে দফাতে হয়ে গিয়েছে। এখন পুরো প্রশাসন হচ্ছে আমান ভাইদের প্রশাসন, বিএনপি পন্থী প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা হলের এখন আমরা আমাদের জায়গা থেকে, এখন আমরা তো আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে আমাদের দায়িত্ব হলো দাবি দেওয়া উত্থাপন করা। কি প্রতিবন্ধকতা আপনারা বোধ করছেন এই মুহূর্তে প্রশাসনের সাথে? সহযোগিতা কবে থেকে? আপনাদের এই যে প্রভু থেকে, আপনাদের ট্রেজারারকে, এরপর হচ্ছে আপনাদের প্রত্যেকটা লোকে বিএনপির বিভিন্ন হচ্ছে সাদা দলের হচ্ছে রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা, যখন আমাদের দায়িত্ব আমরা সবসময় বলেছি, এখন এই প্রশাসনের এখন বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত কিভাবে হয় সেটা আপনাদের বিচার চাওয়ার যোগ্যতা রাখেন না। বিশ্ববিদ্যালয় যে কোনো সিদ্ধান্ত হলো বিচার করতে গেলে তো আপনারা নাই ভাই, আপনি তো জেলে থাকার কথা। সিনিয়র ম্যানেজমেন্ট টিমের মাধ্যমে, প্রপোজ স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে, ডিন কমিটির মাধ্যমে, এই কোন কমিটিতে আমরা এখানে সম্পৃক্ত না। তো আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের দৃষ্টি আকর্ষণ করা, বিশ্ববিদ্যালয়ের কাছে, প্রশাসনের কাছে দাবি উত্থাপন করা, এবং সেই জায়গা থেকে আমরা দফায় দফায় এই ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের জন্য আমরা কমপক্ষে 10 থেকে 12 বার আমরা তালিকা দিয়েছি। আমরা যখন আমাদেরকে বলা হচ্ছে, ভাই আমি শেষ করি, সেটা হচ্ছে এই যে কাগজটা দিয়েছেন যে বেরোবিতে শিক্ষার্থীদের মানে ছাত্রদের শিক্ষার্থীদের আনন্দ মিছিল, এই নিউজটা হচ্ছে 29 অক্টোবর 2024 সমকালে অনলাইনে প্রকাশিত নিউজ। সেখানে একটা লাইন আমি পড়ে শোনাই। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লেজুর ভিত্তিক ছাত্রদের নিষিদ্ধে সাধারণ শিক্ষার্থীরা আনন্দ মিছিল করছেন, তবে তাদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীরাও যোগ দেন। আমি এটা ওনাকে জানাইলাম এই জন্য যে এইটা অলরেডি সমকালে ডকুমেন্টেশন আছে। আপনি যদি চান, উনি যে কমিটমেন্টটা করেছেন অন রেকর্ড যে তাদের বহিষ্কার করবেন, আমি আপনাকে হেল্প করলাম। 50 লক্ষ শিক্ষার্থী মানে ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে 2 সেট কথা এখন তো এগুলো বলবে না ভাই,
আপনি শিবিরের একটা এক্সাম্পল পেলে ওটা পুরোটা শিবিরের উপর দায় দিয়ে দিচ্ছেন। এখন আর আপনাদের এখন 40 নির্বাচনী লক্ষ ইস্তেহার- ছাত্র না, না, দল। আমি তো দেখুন, আমি তো ওর পক্ষে বলি নাই, আমি তো বলছি বহিষ্কার হবে ভাই। যে অভিযোগটি করছেন সাদিক কায়েম যে তারা কাজ করতে পারছেন না, তিনি ভিপি হওয়ার আমি একটা পরও example দিই। তিনি আমি কাছে কাজ just 30 বারবার সেকেন্ডে অভিযোগ একদম করছেন কেমন প্রশাসনের সহযোগিতা কারণে। আমি একটু জি, বলি। কি ধরনের অসুবিধা আমরা হচ্ছে? সেন্ট্রাল ফিল্ডের যেটা 104 বছর ইতিহাস, এটা সংস্কার হয় না, আমরা এই সেন্ট্রাল ফিল্ড সংস্কার করার জন্য 2 কোটি টাকার একটা প্রজেক্ট নিয়ে এসেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেওয়ার পরে এখন পর্যন্ত প্রশাসন অসহযোগিতার কারণে আমরা এই প্রজেক্টের কাজ শুরু করতে পারি নাই। তারা বিভিন্ন ধরনের আমলাতান্ত্রিক জটিলতা, তারা বিভিন্নভাবে আমাদেরকে প্রতিবন্ধক, তারা চায় আমরা সফল না হই। সেন্ট্রাল মসজিদের যে কথা বললাম না, 65 বছরের মসজিদ সংস্কার হয় নাই, 3.5 কোটি টাকা আমরা ফান্ড ম্যানেজ করে এটা কাজ করলাম। প্রথমে প্রশাসনকে বলছি, তারা আমাদেরকে দেয় নাই। এরপর যখন করলাম, ওখানে এসি স্থাপন করলাম, আমাদেরকে বলা হয়েছিল 1 মাসের মধ্যে এসি গুলো ইলেকট্রিসিটি কানেক্ট করে দেওয়া হবে। এখন আমাদেরকে নতুনভাবে বলা হচ্ছে 3 মাস পরে আরো 32 লাখ টাকা লাগবে। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা জায়গায় অসহযোগিতা, আচ্ছা, প্রত্যেকটা পলিসিগত জায়গায় এবং অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায়। অসহযোগিতার মধ্যে কাজ করবেন মানে কিভাবে? সাদিক কায়েমের জন্য মায়া লাগতেছে ভাই, খুব মায়া লাগতেছে। কারণ হচ্ছে এই যে এত বড় একটা ভাই কেমনে পারেন, এই যে অসহযোগিতার কথা বললো আমাদের প্রফেসর ওবায়দ স্যার, তার 5ই আগস্টের পরে মানে বিশ্ববিদ্যালয়ের ভিসিওর একটা আলোচনা ছিল, সেইখানে ওনাদের একটা মোটামুটি মব তৈরি করে ভিসি হতে দেয় না। তারপরে একদম একদম নিখাত একদম জামাতের লোককে বিশ্ববিদ্যালয়ের ভিসি বসাইছে। সেই ভিসি একটা সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তাদেরকে বিপিজিএস বানানোর পরে এরপরে কয় মাস সময় পেয়েছিলেন ভাই? 6-7 মাস ছিল সেই তাদের আশীর্বাদ পুষ্ট সম্মানিত শিক্ষক। এতদিন এই কাজগুলির কোনো কথা বলা নাই। শুক্র 8 দিন ওবায়দ স্যার আসছে, সে বিএনপি করে, এটা আমরা এখন আগে সব বলছি। অসহযোগিতা পাইতেছে ভাই। এটা তো মানে সীমা আছে তো ভাই, মনে করেন যে কোনো উল্টাপাল্টা আমার ভাইকে আমি বলবো একটু, আমার বড় ভাই আপনি শুক্র 8 দিনে অসহযোগিতা পাইতেছেন, এতদিন কেন করলেন না? আমরা এরপর পরের আপনার যে বার। কাজের গল্প করেন না, আপনি এখান থেকে একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, কয় টাকা ভাড়া দিয়ে যায়, দেখবেন যে নিউ মার্কেটের মতো কিছু দোকান বসছে। ওরা মনে করেন প্রথমে কোনো অসহায় ব্যক্তির নামে নিচ্ছে যে বিশ্ববিদ্যালয় অসচ্ছল এসে, সে 2 দিন পরে নাই, এরপর কোনো শিবিরের কেউ চালায়, খুঁজে দেখেন শিবিরের কথা চালায় যে হাকিম চত্বরটা এই সব সম্পূর্ণ জায়গায়। শুনেন, বিএনপির আরে শুনেন না, কথা অভিযোগ শুনেন। আছে, বিএনপির বিরুদ্ধে অভিযোগ আছে একটা ক্যাম্পাসগুলোতে নয়, আমরা- একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যে চেষ্টা, কোথায়? হল দখলের চেষ্টা, কোথায়? বিএনপি সরকার গঠনের পর থেকে কোথায়? হল দখলের যে চেষ্টা চলছে, সেটা তো একটা এখন সিঙ্গেল থেকে উদাহরণ বলা কেউ হচ্ছে। দেখাতে, কোথায় অন্তত এইসব আলাদিনের গল্প কে পাইছে, কে বলছে হল দখল কোথায়? কোন সাদিক ঘটনা কায়েম বাংলাদেশে বলেন, ঘটনা কোথাও? যদি আপনার Second কাছে কথা, কোনো গল্প আচ্ছা, থেকে second থাকে। না, আমার কথা শেষ করি, আইলেটের please। মধ্যে, হাজারীবাগের মধ্যে, হ্যাঁ আমি ভাই বলি, আপু বলতে বলছে, তাহলে আমি একটু এখান বলি, বলতে দিন। এখান থেকে আমি আমার বলতে দিব, আপনি সরকারি দলের মতো সব বলে যাবেন, আমরা তো মানুষ ভাই। শুনেন আপনি কি সরকারি দলের না, মতো না, আমি বলবেন? কর্মী। শুনেন শুনেন, এই যে এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, আজকে ভাই আমার ওইখানে একটা প্রোগ্রাম ছিল কমলপুরের আলোচনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিমাম শিক্ষার্থী ওই টিএসসি টয়লেটে যায়, ওখানে যাওয়ার মতো কোনো অবস্থা নেই, এরকম থাকতে হয়। ঠিক আছে, সাদিক ভাইদের অবদান, সেটার একটা বেসিক ব্যবস্থা করতে পারলেন না এতদিন ভাই। এরপরে কথা বলেন। এরপরে আজকে আমাদের যে একদিন প্রোগ্রাম করতে গিয়ে কয়টা মানে প্রতিবন্ধকতার মানে ইয়ের মধ্যে পড়ছি, যে টিএসসি অডিটোরিয়াম এখন প্রচন্ড গরম পড়ে। এসি আছে, ঠিক এসি নাই, আপনি তো খোঁজ খবর রাখেন না, 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 খোঁজ AC খবর তো আছে, জামাতের না, রাখবেন, না, মগবাজারের এটা- খোঁজ এটা খবর রাখেন। আমাকে একটু ঢাকা বলুন। বিশ্ববিদ্যালয় রাখেন ভাই, তাইলে না শিক্ষার্থীরা যে আমানত দিচ্ছে সেটার মনে করেন যে পবিত্রতা রক্ষা আমাকে করবে। এবার একটু বলতে দেন। ঠিক আছে? জি, আচ্ছা, বলেন। এসির কথা বললো, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেওয়ার পরে প্রত্যেকটা হলের রিডিং রুম আমরা এসি স্থাপন করার জন্য আমরা কাজ শুরু করেছি এবং সেই এসি গুলো আমরা আগে ম্যানেজ করেছি। এসিও পাইছেন এক বিশ্ববিদ্যালয়ের জায়গায়, শুধু প্রশাসন- যারা না, 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 ওনারা না। যেখানে বসে এই যে দেখেন, ডাকসু ভবনে, সেখানে একটা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অসহযোগিতা, তাদের বিভিন্ন ধরনের আমরা তো জটিল কারণে সেই এসি স্থাপন করতে আজকে আমাদের 7 মাস পরে আমরা 3টা হলে স্থাপন করতে পারছি। মানে এই সরকারের- না, 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 এই- এটা এই- ওবায়দ এই- স্যার- না, না, ওবায়দ স্যারের সাথে এই ছিল না, সরকার তাদের আমলে প্রশাসন, করতে না, পেরেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আচ্ছা। ডাকসুর যে আমাদের যে বাজেট, সেই বাজেটটা পর্যন্ত এখন পর্যন্ত দেয় নাই। আমরা যখন যাই ওনাদের প্রশাসনের 6 মাস কাছে, তো ওনাদের প্রায় ওনাদের ট্রেজারের কাছে, ছিল, সেটা তখন নাই। আমাদেরকে বলেছে আমরা মত তৈরি করি, আমাদের যৌক্তিক সেটাই আমি জানতে আন্দোলনকে চাচ্ছি, তারা হচ্ছে সরকার মত তৈরি আমলে করে। করতে পেরেছেন আপনি? প্রত্যেকটা হলের রিডিং রুমে আমরা, উনি যে বললো প্রত্যেকটা হলের রিডিং রুমে আমরা এসি স্থাপন করবো, যেটা বিগত সময় কেউ করতে পারে নাই, করা শুরু করে দিয়েছি। না, প্রত্যেকটা হলের কম্পিউটার ল্যাবে স্থাপন আপনার করছি, দায়িত্ব কম্পিউটার দিতেছে ল্যাব- কাজ করার জন্য, এটা তো গর্বের কিছু না, কিন্তু সে কাজ পারতেছেন না কর- সেটা বলেন ভাই। প্রত্যেকটা কাজ করতেছি, মানে এই যে ঢাকা প্রশাসনের বিশ্ববিদ্যালয়ের সময় দেন, জামাতরা তো সময় দিয়ে লাভ আছে। না, না, যাও তো ভাই, আমি একটু প্রশাসনের একটা প্রশ্ন করি। এত অসহযোগিতার পরও আমরা যতগুলো কমিটমেন্ট দিয়েছে প্রত্যেকটা কমিটমেন্ট আমরা অ্যাড্রেস করছি এবং আমরা তো তা বাস্তবায়ন করবো, তার সাথে বহুগুণ বেশি কাজ করে চমৎকার একটা ক্যাম্পাস আমরা ভাই, অনাগত না, আমি একটু বলি, জায়েদ হাসান, জায়েদ না, না, আমি হাসান, সাদিক ভাইকে আসলে কোশ্চেন করি। সাদিক ভাই, মানে আপনি ব্যাপারটা যদি হচ্ছে, ক্যাম্পাস পরিস্থিতিটা একটু বলেন না, না, দর্শকদের ক্যাম্পাস উদ্দেশ্যে। পরিস্থিতি আমি আপনার একটু বলি কাছে যে কি মনে আপনি তো হচ্ছে এখন যে- রানিং ভিপি, জি। ডাকসুর ভিপি, এখন আপনার কি ডাকসু ভিপি বেশি প্রিয় নাকি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র বেশি প্রিয়? অবশ্যই আমার কাছে ডাকসু আমি বেশি দেখছি প্রিয়। যে আপনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের জন্য আপনিও নানা জায়গায় মিডিয়ায় বলছেন, আপনার যারা সমর্থক গোষ্ঠী তারা ফেসবুকে মোটামুটি আপনার ভিপি হিসেবে নমিনেট করে দিয়েছে, আমরা শুনতেছি তাদের মাধ্যমে যে জামাত ইসলামী আপনাকে মনোনয়ন দিচ্ছে। দুইটা কোশ্চেন, একটা হইতেছে যে আপনি তো এখন শিবিরের একজন সম্পাদক, আন্তর্জাতিক সম্পাদক, আমি যদি ভুল না করি, জামাত আপনাকে নমিনেশন দিতে পারে কিনা, 1 নম্বর কথা। আপনি বলছেন আপনারা লেজুর ভিত্তি করেন না জামাতের, তাহলে আপনি জামাত থেকে নমিনেটেড হইতে পারেন কিনা, 1 নম্বর। দ্বিতীয় আলোচনা হইতেছে যে আপনার ডাকসুর এখনো 6 মাসের মতো মেয়াদ আছে, 5-6 মাস আছে।
এবং আমরা শুনতেছি আজকেও এলজিডি মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম কি বলছেন, খুব দ্রুতই ইলেকশন হওয়া শুরু হবে। এই ইলেকশন শুরু হলে আপনার মেয়াদ থাকাকালীন সময় আপনি আবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ইলেকশন কেমনে করবেন? আচ্ছা আমি বলে আর এবার আপাতত না, আমি কোশ্চেন দুটো করে রাখলাম, আপনি উত্তর দিন। আরেকটা কোশ্চেন আপনাকে করে রাখি, আপনি শরীফ ওসমান হাদি যখন গুলিবিদ্ধ হয়েছিল, এরপরে আপনি তখনকার হোম অ্যাডভাইজার ছিলেন জাহাঙ্গীর আলম সাহেব, তার পাশে দাঁড়ায় বলছিলেন যে 48 ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। ওই 48 ঘন্টা এখন কয়েক হাজার ঘন্টা হয়ে গেছে, ইন্টারিম গভর্নমেন্টও চলে গেছে, বিএনপি গভর্নমেন্ট চলে এসেছে, আপনি এবার আন্দোলন করছিলেন কিনা? এবার আসেন আপনার ক্যাম্পাসের অবস্থা বলি, আমি মনে হয় না আর বলার সুযোগ পাবো, আপনার টাইম শেষের দিকে আমি একটু জাস্ট বলি। সেটা হইতেছে যে ক্যাম্পাস ছাত্রলীগ মুক্ত হয়েছে, এটা আমাদের জন্য বিশাল বড় পাওয়া। ছাত্রলীগ নির্যাতন আমরা সহ্য করছি, আমি এই ক্যাম্পাসে মার খেয়েছি, আমি এখানে রক্ত দিছি, এইখান থেকে মেরে আমাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে, মামলা দেওয়া হয়েছে, সে অসুস্থ অবস্থায় হাত পায়ে ব্যথা অবস্থায় জেলে দেওয়া হয়েছে। সেম গোষ্ঠী আমানুল্লাহ আমান ভাই ছাত্র শিবিরের উপরে হয়েছে। এখন ব্যক্তি সাদিক ক্যাম্প সেটা ভিন্ন আলোচনা, ছাত্র শিবিরের উপর হয়েছে, আমরা এটা বলি, আমরা এটা এডমিট করি, আমান ভাই এডমিট করবেন। এরপরে গত 1.5 বছরে একে একে যে ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটা মানে বিতৃষ্ণাকার পরিস্থিতি সৃষ্টি হলো, এটা কোথেকে হয়েছে আমি একটু বলি। সেটা হয়েছে যে হ্যাঁ, আমি 2 মিনিটে শেষ করে দিব। অভ্যুত্থানের পরে আমরা সবাই, আমি পার্সোনালি, আমরা যারা ছাত্রশক্তি করছি বা এর আগে আমাদের গণতান্ত্রিক ছাত্র সংসদ ছিল, তার আগে আমরা বৈষম্য ছাত্রদের নানাভাবে মুভ করছি, আমরা বারবার বলছিলাম যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতিটা সংস্কার করতে হবে, একটা ক্যাম্পাস চার্টার প্রণয়ন করতে হবে যার ভিত্তিতে সকল ছাত্র সংগঠন ক্যাম্পাস অ্যাক্ট করবে। কিন্তু আমরা দেখলাম তখন এই ছাত্র রাজনীতি সংস্কারের বদলে নানা জায়গা থেকে আলাপ উঠলো ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এই নিষিদ্ধ করার আলোচনায় এখন ছাত্র রাজনীতি এখানে পিছিয়ে নিয়ে আসছে, সংঘাত চলছে। আমি জাস্ট একটু কথা বলে শেষ করি। ছাত্রদল এবং ছাত্র শিবির আমাদের দুইজনই আছেন, তারা আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা, অভ্যুত্থানের কর্মী। আমি তাদেরকে বলবো যে এই যা কিছু চলছে এটা মব না, এটা আধিপত্যের লড়াই, আধিপত্য বিস্তারের লড়াই। তারা দুইটি ছাত্র সংগঠন যদি চায় তাহলে অবশ্যই দুই দল কি সংঘাত সংঘর্ষ থেকে ফিরে আসতে হবে। শেষের পর্যায়ে চলে এসেছি, আমাকে শেষ করতে হবে। আপনি একটু যদি বলেন যে আধিপত্যের লড়াইয়ে আপনারা কি জিততে যাচ্ছেন না হারতে যাচ্ছেন? 1% আধিপত্যের কোনো উদাহরণ 5ই আগস্টের পরে এবং 12ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মাধ্যমে বাংলাদেশের কোনো ক্যাম্পাসে কোনো সময় ঘটে নাই। যদি এই যে ঘটনাটি ঘটলো সেটি সংক্ষুব্ধ শিক্ষার্থীদের প্রতিবাদ হয়েছে, কিন্তু সেখানে যে যদি কেউ সীমা লঙ্ঘন করে, সে ফৌজদারি অপরাধ করে, সেটার বিচার আমরা চাই এবং সেটার বিচার হবে। লাস্ট কথাটা বলতে চাই ভাইদের উদ্দেশ্যে যে এই যে গুপ্ত প্রক্রিয়াটা, এটার মধ্যে একটা সমস্যা হয় আর কি, এই যে মাল্টিপল পার্সোনালিটি থাকে না, যার কারণে মানুষ সাইকোপ্যাথ হয়ে যায়। কারণ সে চিন্তা করে যে আমি শিবির করি, এটা বলা যাবে না, আবার শিবিরকে ডিফেন্ডও করতে হবে, যার কারণে এই বিজয়বার এবং মোসাদ্দেকদের জন্ম হয় এবং তারা উল্টাপাল্টা কাজ করে। আমি তাদের প্রতি অনুরোধ থাকবে, যদিও প্রকাশ্যে না বললেও আপনারা গোপনে তাদেরকে এক ধরনের একটা ট্রেনিং এর মধ্যে নিয়ে আসেন, যাতে যাতে এই অস্বাভাবিক আচরণ না করে, মববাজি না করে, এই কারণে সাইকিয়াট্রিক দেখেন আর কি গোপনে দেখেন, তাহলে শিক্ষাঙ্গনে কোনো অস্ত্রিত হবে। আমি একটু, আপনি আজকে অন রেকর্ড বলছেন যে ডাকসুর নেতাদের উপরে যে হামলা হয়েছে স্বাভাবিক নিন্দনীয়, আপনি বলছেন, কিন্তু আমরা দেখলাম সাংবাদিকদের উপরে হামলার ঘটনা আপনারা তদন্ত কমিটি করছেন 4 সদস্য বিশিষ্ট, আশা করি এটা ভালো তদন্ত হবে। তো সাংবাদিকদের উপর তদন্তে মানে হামলার উপর জন্য তদন্ত করা যায়, তাহলে ডাকসুর যে দুইটা এখানে বারবার যেটা হচ্ছে দায় দিয়ে দেওয়া রাজনীতি, আমরা যেটা দেখতে পাচ্ছি ক্যাম্পাসের, আমরা এটা কনফিডেন্টলি বলছি, ক্যাম্পাসে দায়িত্ব নেওয়ার পরে শিক্ষার্থী বান্ধব, ছাত্র বান্ধব যত ধরনের কাজ আছে সেটা ইসলামী ছাত্র শিবির করেছে, যেখানে প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির প্যানেলে ভূমিদস্যু বিজয় হয়েছে। এবং ছাত্র রাজনীতি নাকি অন্য কোনো দিকে যাওয়া? যে দায়িত্ব ডাকসুর দায়িত্ব নেওয়ার পরে সেই জায়গা থেকে, আমার জায়গা থেকে শিক্ষার্থীদের দেওয়া কমিটমেন্ট গুলো আমরা এড্রেস করার চেষ্টা করছি। না না, এটা এই শত অসহযোগিতা করা বিশ্ববিদ্যালয় বারবার যদি অসহযোগিতা কথা বলার সময় যদি আপনারা এখন তাহলে হবে না। অসহযোগিতার পরও আমরা প্রত্যেকটা দিন অ্যাড্রেস করেছি এবং ইনশাআল্লাহ যে স্বপ্নের ক্যাম্পাস শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসে, নিরাপদ ক্যাম্পাস, নিরাপদ ক্যাম্পাস, পড়াশোনা এবং গবেষণার জন্য মান উন্নয়ন করা এবং হচ্ছে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করে একটা সুন্দর চমৎকার ক্যাম্পাস রেখে যাওয়ার জন্য আমাদের দায়িত্ব, এবং সেটা করবো। আমরা যা কমিটমেন্ট দিয়েছি তা তো বাস্তবায়ন হবে।